Dear students, সহজ ই স্টাডিতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। তোমাদের জন্য আজকে বাংলা পেডাগজির ক্লাস থাকছে। এটি ক্লাস নাম্বার 2। আচ্ছা, তার আগে বলি যে তোমরা জানো যে তোমরা 2200 অর্থাৎ 2200 প্লাস জিকে, যেটা নেহাতি একটা ছোট্ট সংখ্যা নয়, তোমাদের রাজ্য সরকারের বা ওয়েস্ট বেঙ্গলে যে স্টেটের বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী যে সমস্ত জিকে জেনারেল নলেজ, আমরা জানি যে এই জায়গাটা ভীষণ ভাস্ট, তাই এটাকে সংক্ষিপ্ত পরিসরে আনতে তোমাদের জন্য একটি পিডিএফ নোটস থাকছে। অনলি ₹50-তে পিডিএফ নোটস থাকছে, সেটা তোমরা কালেক্ট করতে পারো। তোমরা যদি কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই 834888170027 এই নাম্বারে তোমরা জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। আচ্ছা, চলো আজকে আমরা একটু ডিসকাস করব যে টপিকটা, সেটা হচ্ছে বাংলা পেডাগজি। ফার্স্ট যে কোয়েশ্চেন যেটা তোমাদের সঙ্গে ডিসকাস করব, যেটা হচ্ছে কুইং। দেখো, কুইং, ঠিক আছে, কুইং শব্দ শিশু কোন সময়ে করে, ঠিক আছে, কুইং শব্দ শিশু কোন সময়ে করে। আমরা সবাই জানি যে জন্ম থেকে যখন শিশু বড় হয়, যখন তার জন্ম হয়, সে তখন বিভিন্ন ধরনের শব্দ করে থাকে। প্রথমে হলো সে কান্না করে, যেটা আমরা জানি যে তার একদম যখন জন্ম হয় তখন তো সে কোনো কথাই বলতে পারে না, তো সেই সময় যেটা তারা প্রথম হয় সেটা হচ্ছে কান্না, ঠিক আছে, এটা হলো তার জন্মকাল, এই সময়টাতে, ঠিক আছে। আচ্ছা, এরপর তার কুইং হয় যেটা হচ্ছে 6 সপ্তাহে। এই 6 সপ্তাহ আজকাল অনেক জায়গায় আমরা দেখি যে 4 সপ্তাহর মধ্যেও কিন্তু এটা অনেক জায়গায় আছে, তো তোমাদের এখানে অপশনে নেই, কিন্তু এই মুহূর্তে তোমরা জানো যে যেটা আমরা আগে বলতাম সেগুলো এখন একটু একটু করে এগিয়ে আসছে শিশুদের ক্ষেত্রে, ঠিক আছে। আগে হয়তো শিশু 1 বছরের মধ্যে ওইভাবে হাঁটতে পারতো না, বা ইদানিংকালে আমরা দেখি কত কম সময়ের মধ্যে শিশু তারা তাদের বিদ্যালয়ে চলে যায়। তো এই জায়গাগুলো, তো দেখা যায় যে এই মুহূর্তে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ এই সময়টা হচ্ছে শিশু তার হচ্ছে কুইং, যেটাকে আমরা বলে থাকি মুখে যে শব্দ করে, যেটাকে আমরা বলি সেটাই আর কি, ঠিক আছে। এক কথায় যেটাকে আমরা বিভিন্ন রকম কি বলবো, খুব এক ধরনের কুইং মিন্স আমরা যেটা বলি বেবিদের ক্ষেত্রে, যে তারা তাদের শব্দগুলো বেরোয় আর কি, ঠিক আছে, কান্না থেকে প্রথম তাদের শব্দগুলো বেরোতে শুরু করে, বিভিন্ন রকম শব্দ। চলো, তাহলে এটার উত্তর হবে 1 গ। এটা কিন্তু খুব ভিভিআই কোয়েশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় ভীষণ আসে, এটা একটা ভিভিআই কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ল্যাড। ল্যাড শব্দটির পূর্ণরূপ কি? আমার যতটুকু মনে পড়ছে এই বছর তোমাদের এক্সামে কিন্তু ল্যাড এসেছিল। ল্যাডের ফুল ফর্মটা কি সেটা এসেছিল। ল্যাডের ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে খ। তাহলে 2 হচ্ছে খ। ওকে, আচ্ছা, এবার জাস্ট একটু বলবো যে ল্যাড এই শব্দটা তো অর্থ আমরা দেখলাম। চমস্কি এই বিষয়টার বিষয়ে বলেছেন মনোবিদ, শিক্ষাবিদ চমস্কি, তিনি এই বিষয়টার কথা উল্লেখ করেছেন। বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো ভাষা শিখি, সেটাকে যখন আমাদের মধ্যে কি হয় যে আমরা কোনো কিছু শিখছি, তার যে বেসিক জায়গাগুলো যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে, সেটা আমাদের হচ্ছে ল্যাড, ঠিক আছে, ডিভাইস যেগুলো আমরা ব্যবহার করি। আর সেটাকে আমরা যখন খুব বিস্তারিতভাবে জানি, সেটাকে আমরা বলে থাকি ল্যাস। এই ল্যাস শব্দটা যেটা আছে, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, দিস ইজ কল্ড ল্যাস। তো তোমাদের এখানে জানতে চেয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তো সেটাই বললাম। ভাষা শিক্ষার যেটাকে আমরা বলে থাকি প্রণালী,
ভাষা শিক্ষার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রণালী। আচ্ছা, নেক্সট নেক্সট বলছে দেখো যে ভাষার আয়ত্তীকরণটা কি। আচ্ছা, এটা কি একটা সচেতন প্রক্রিয়া, এটা কি একটা নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, বলছে এটা একটা অচেতন প্রক্রিয়া, আর একটা বলছে এটা স্বাভাবিক প্রক্রিয়া। আত্তীকরণ বিষয়টাই হচ্ছে বা আয়ত্তীকরণ বিষয়টাই হচ্ছে যে একটা শিশু যখন জন্ম হয়, তারপর সে যখন ভাষা শেখে, তখন কিন্তু সে তার চারপাশে যে যা বলছে সেইটা দেখে দেখেই সে কিন্তু কথা বলতে শুরু করে দেয়। এটা কিন্তু তার মধ্যে অটোমেটিক্যালি আসে, বা মাতৃভাষা এই যে আমরা শিখি, মাতৃভাষাটা এটা আমাদের কিন্তু আমরা অটোমেটিক্যালি শিখি। আমরা যখন প্রথম মা বা বাবা এই শব্দগুলো বলি, এটা আমরা চারপাশে শুনেই এই শব্দগুলো বলি, বা পরিচিত আমাদের যে জগতের যে শব্দ, ধরো কোনো একটা গাছ দেখলো বা কোনো একটা ধরো তোমার কি বলে ফল দেখলো, যেমন আম, ছোট ছোট ওয়ার্ড গুলো, এগুলো আমরা কিন্তু সবাইকে শুনতে দেখি এবং শেখা মানে বলতে দেখি, এবং সেখান থেকেই কিন্তু শিশু শেখে। তো এটা তার মধ্যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে মাতৃভাষার ক্ষেত্রে অবশ্যই এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া, মাতৃভাষার ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়া। আবার এটাকেই আমি একটা সচেতন প্রক্রিয়া বলবো যখন, যদি এটা হয় দ্বিতীয় ভাষার ক্ষেত্রে। আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ধরো আমাদের ক্ষেত্রে ইংলিশ, তখন যখন আমরা ভাষাটা শিখবো, সেটা কিন্তু আমাদের কাছে একটা সচেতন প্রক্রিয়া হয়ে যাবে। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে এটাকে কিন্তু সচেতন ভাবে শিখতে হবে, ঠিক আছে? দ্বিতীয় ভাষার ক্ষেত্রে এটা হয়ে যাবে সচেতন। ওকে, চল নেক্সট। তাহলে তিনের হলো ঘ। আচ্ছা, এবারে হচ্ছে যেটা যেটা হলো যে তোমাদের ম্যাথসের ব্যাচ চলছে, যারা এখনো পিএসসি ক্লার্কশিপের জন্য বা মিসলেনিয়াসের জন্য একটু প্র্যাকটিস করতে চাইছো শেষ মুহূর্তে এসে, তারা অবশ্যই 3 মান্থসের এই যে কোর্স রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো। 8348817027 এই নাম্বারে তোমরা জসিম স্যারের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখো না, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়। আচ্ছা, আমরা এটা সকলেই জানি, শিশুরা সর্বপ্রথম স্বরধ্বনিটা শেখে। শিশুরা ভাষার ক্ষেত্রে সর্বপ্রথম স্বরধ্বনি শেখে, ঠিক আছে? তাহলে 4-এর উত্তর হবে ক। 4-এর উত্তর হচ্ছে এখানে ক, প্রথম স্বরধ্বনি আয়ত্ত করে। কোনো কিছু জানতে হলে কি করতে হয়, আমি তোমাদেরকে আগের দিনকেই ভাষার স্কিল বা দক্ষতা সম্পর্কে বলেছিলাম। ভাষার দক্ষতাতে আমি বলেছিলাম যে আমাদের 4টে দক্ষতা থাকে। কি কি? একটা হচ্ছে শোনা, একটা হলো বলা, একটা হলো পড়া, একটা হচ্ছে লেখা। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কোনো কিছু জানতে হলে সবার আগে প্রথমে শুনতে হবে, ঠিক আছে? সবার আগে প্রথমে শুনতে হবে। তাহলে 5-এরটা হচ্ছে গ। তাহলে প্রথমে শুনতে হয়। নেক্সট নেক্সট হলো যে শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার্থীর একটা সমস্যা কি। শোনার ক্ষমতা যদি বৃদ্ধি করতে চাও শিক্ষার্থীর, সেক্ষেত্রে একটা সমস্যা হলো শিক্ষকের উচ্চারণে ত্রুটি, শিক্ষকের মনস্কতার অভাব, শিক্ষকের ধৈর্যের অভাব, নাকি শিক্ষকের ত্রুটি বাচনভঙ্গি সঠিক নয়। শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে যেটা আমরা বলি, শোনার ক্ষমতা যখন বৃদ্ধির ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার শিক্ষার্থীর শিক্ষকের শিক্ষকের যেটা হলো তার উচ্চারণে ত্রুটি, যেটা তোমার এটা একটা বড় সমস্যা শিক্ষার্থীর ক্ষেত্রে, যে তারা বুঝতে পারে না কথাটা। তাহলে এক্ষেত্রে উত্তর হবে ক। 6 আনসার হচ্ছে ক। আজকাল কোয়েশ্চেনই হচ্ছে তোমার অ্যাপ্লাইড, অ্যাপ্লিকেশন নির্ভর, এগুলোকে অ্যাপ্লিকেশন নির্ভর প্রশ্ন বলা হয়ে থাকে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এফসিএ প্রযুক্তি বলতে কি বোঝো। দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এফসিএ প্রযুক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এটা একটা পারস্পরিক আদান প্রদানের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। পারস্পরিক আদান প্রদানের জন্য এই এফসিএ খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। ভাষাটাকে যদি আমরা কি করতে পারি, পারস্পরিক আদান প্রদান করতে পারি, তাই না, সংযোগ স্থাপন করতে পারি, এক কথায় আমরা বলবো খুব দ্রুত সংযোগ স্থাপন আমরা করতে পারি, সেটাই হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এটাকে বলে থাকি আমরা এফসিএ প্রযুক্তি। তাহলে এক্ষেত্রে 7 হচ্ছে খ। নেক্সট, আচ্ছা বিশ্লেষণ পদ্ধতি। আচ্ছা এটা যখন আমরা পড়বো সবার আগে এটুকু জানবো যে আরে বাবা বিশ্লেষণ পদ্ধতিটা কাকে বলে। ঠিক আছে, বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেখানে নির্দিষ্ট সূত্রগুলোকে বারবার বিশ্লেষণ করতে হবে, মানে সূত্রগুলোকে বেশি উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করতে হবে বারবার, এবং তারপর সেগুলোকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে, এবং বারবার প্রয়োগ করার ফলে তারা সূত্রগুলো তাদের মনে থাকবে আর তারা বিষয়টা বুঝতেও পারবে। বিষয়টা এই কারণেই বুঝতে পারবে যাতে ওদেরকে বলা হচ্ছে যে কি দেওয়া হয়েছে, ওদেরকে বলো, ওদেরকে দেওয়া হয়েছে উদাহরণ সাথে সাথে। তো সেই কারণেই তাহলে সূত্র এবং উদাহরণ দুটোই বারংবার ব্যাখ্যা করতে হবে, সেটাই হলো বিশ্লেষণ পদ্ধতি। তাহলে এখানে কি বলেছে যে সূত্রগুলোকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, সূত্রগুলোকে মুখস্থ করানো, উদাহরণগুলোকে মুখস্থ করানো, আর ঘ বলছে সূত্র এবং উদাহরণগুলোকে মুখস্থ করানো। এটা কি এখানে বলছে সূত্রগুলোকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, এটাই উত্তর হবে, তাই তো, এটাই উত্তর হবে। তাহলে এক্ষেত্রে আনসার হবে ক। তাহলে বিশ্লেষণ পদ্ধতিটা বললাম, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, ডিটেল ক্লাস করালে এগুলো তখন তোমরা নোট পাবে। ঠিক আছে, 9 দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি। ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? ক হচ্ছে উদাহরণ সহ সূত্রগুলোকে অনুধাবন ও প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, সূত্রগুলি মুখস্থ করা, আর ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা হলো, এক্ষেত্রে প্রধান উপযোগিতা হচ্ছে উদাহরণ সহ সূত্রগুলোকে অনুধাবন করা, মানে আগে উদাহরণ দেওয়া, তারপর সূত্রগুলোকে ব্যাখ্যা করা এবং তারপর তার প্রয়োগটা দেখানো। ঠিক আছে, সূত্রগুলো মুখস্থ করা কখনোই হবে না, ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগও বোঝা যায় না ওইভাবে করলে, আর পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা দাও, এটা তো আরোই মানে কি বলবো একেবারেই মনস্তাত্ত্বিক নয় পদ্ধতিটা। শিখতে গেলে এই পদ্ধতিটা সব থেকে গুরুত্বপূর্ণ। 9 হচ্ছে আনসার ক। ঠিক আছে, চলো নেক্সট 10। আচ্ছা ডাইভার্স ক্লাসরুম এই কথাটার অর্থ কি? তাহলে এটা করতে গেলে উত্তর আমাদেরকে আগে কি জানতে হবে, যে কাকে বলে না ডাইভার্স ক্লাসরুম, এটাই তো আমাদেরকে আগে জানতে হবে, ডাইভার্স ক্লাসরুম কাকে বলে। দেখো ডাইভার্স ক্লাসরুম বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আর কিছুই নয়, সেটা হচ্ছে আর কিছুই নয়, সেটা খুব সিম্পল একটা ব্যাপার, যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে যেমন একজন কম মেধার ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী থাকতে পারে, একটা বেশি মেধার শিক্ষার্থী থাকতে পারে শিক্ষার্থী, অথবা মাঝারি মানের শিক্ষার্থী থাকতে পারে, বিভিন্ন ভাষা ধর্মাবলম্বী শিক্ষার্থীরা থাকতে পারে, অথবা ধরো কোনোভাবে কেউ মানসিকভাবে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারাও থাকতে পারে। অর্থাৎ ডাইভার্স ক্লাসরুম বলতে আমরা এক কথায় বুঝি সেই ধরনের ক্লাসরুমে বিভিন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। তাহলে এই ধরনের শ্রেণীকক্ষতে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করে থাকে। তারা ভিন্ন ভাষার হয়, ভিন্ন সম্প্রদায়ভুক্ত, ধর্মাবলম্বী, তারা বিভিন্ন ধরনের তাদের মানসিক কোনো তোমার প্রতিবন্ধকতা থাকতে পারে, তারা উচ্চ মেধা সম্পন্ন, মাঝারি বা কম মেধা সম্পন্ন হতে পারে। ঠিক আছে, আর অক্ষমতা থাকতে পারে। আবার অনেকে কি হয় খুব হয়তো অন্য কিছু না, তারা হয়তো মানসিকভাবে দুর্বল নয়, তারা হয়তো কেউ মানে
ছোট হতে পারে, কেউ বেশি লম্বা হতে পারে, কেউ বেশি রোগা হতে পারে, বা কেউ মোটা হতে পারে, এই ধরনের, ঠিক আছে, ছেলে মেয়ে উভয়। তাহলে এই ধরনের যে ক্লাসরুম, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ এক কথায় সেটাকে আমরা বলে থাকি, সেই ধরনের শ্রেণীকক্ষকে বলা হচ্ছে, এই যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষকে আমরা বলছি কি, ডাইভার্স ক্লাসরুম, ঠিক আছে। চলো, অর্থাৎ এখানে কি হবে, একই বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র, পৃথক বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র, মাঝারি বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র, নাকি কম বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র? তোমরা কি বুঝলে বলো দেখি, উত্তরটা কি হবে? ডেফিনেটলি যারা আনসার করেছো খ, তাদের উত্তরটা রাইট। 10 হচ্ছে আনসার খ, ঠিক আছে। নেক্সট দেখো, পরেরটা বলছে যে সব ছাত্ররা আজ স্কুলে এসেছে। এখানে একটা ভুল আছে, ভুলটা কি? বলছে যে সব ছাত্ররা আজ স্কুলে এসেছে, সব ছাত্ররা। যখনই আমরা এই সব শব্দটাকে ব্যবহার করছি, তারপরে আমরা যখন লিখবো সেটা, সেখানে শুধুমাত্র ছাত্র হবে, অর্থাৎ এই ছাত্ররা, এখানে আর কোনোভাবেই প্লুরাল ফর্ম বসবে না, এটা অলওয়েজ সিঙ্গুলার ফর্ম হবে, প্লুরাল ফর্ম বসবে না, অর্থাৎ বহু বচন হবে না, বহু বচন না, এখানে যা হবে এক বচন। তাহলে ছাত্ররা হবে না, সব ছাত্র আজ স্কুলে এসেছে, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হবে বলতো? এটা হচ্ছে একটা বাক্য গঠনগত ভুল। এই ভুলটাকে আমরা কি বলবো? বাক্য গঠনগত ভুল, ঠিক আছে। তাহলে 11 আনসার হলো গো। নেক্সট, নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের কথা কোথায় বলা হয়েছে? নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন, সার্বিক মানে আমরা বলতে পারি যে একটা শিশুর শুধুমাত্র পরীক্ষা নেওয়া নয়, তার দৈহিক, তার মানসিক, তার শারীরিক সব ধরনের বিকাশ যাতে সম্ভব হয়, সবকিছুর মূল্যায়ন করা। সেখানে শুধুমাত্র বইয়ের পড়া নয়, সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক বা কারিকুলাম যেগুলো থাকে, অ্যাক্টিভিটি, সেগুলোকেও গুরুত্ব দেওয়া। সেটা সার্বিক মূল্যায়ন। শারীরিক, আমরা আগে দেখতে না ছোটবেলায় স্বাস্থ্য পড়ানো হতো, তো শারীরিক মানসিক সব ধরনের শিক্ষা দেওয়া, সব ধরনের বিকাশের উপযোগী মূল্যায়ন ঘটানো, সেটা সার্বিক মূল্যায়ন। নিরবচ্ছিন্ন বলতে আমাদের ক্লাসে যে টেস্ট গুলো হয়, মূল্যায়ন হয় শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে, সেগুলোকে আমরা নিরবচ্ছিন্ন মূল্যায়ন বলি। তো এই ধরনের এই যে কথাটা, এটা কোথায় বলা হয়েছে? এটা শিক্ষার অধিকার আইন 2009 সালে বলা হয়েছে, শিক্ষার অধিকার আইনে বলা হয়েছে। 12 ক, তোমরা জানো শিক্ষার অধিকার আইন আমাদের বলেই দেওয়া হয়, লাস্ট যে জাতীয় শিক্ষানীতি এসছে, যেখানে 3 বছর থেকে 18 বছর পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। আমরা তো জানি আমাদের 86 যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, সেখানে আমরা কি বলি, এই 86 যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র জানি যে সেখানে হুম তোমার কি বলে, সেখানে আমরা শুধুমাত্র কি জানি যে একটা আমাদের কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়, যে যেটা 2002 সালে এসেছিল, যে একটা বাচ্চাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। কিন্তু 2009 বা বলা হচ্ছে, যেখানে এই মূল্যায়নের বিষয়টা বলা হয়েছে। আর যেটা আমাদের জাতীয় শিক্ষানীতি 2020-তে যেটা রিসেন্টলি হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে 3 থেকে 18 বছর বয়স পর্যন্ত, আগে ছিল 6 থেকে 14, এখন সেটা 3 থেকে 18 বছর বয়স পর্যন্ত সকলের ক্ষেত্রে শিক্ষা কম্পালসারি, ঠিক আছে। চলো নেক্সট, নাম্বার 13 হচ্ছে মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশনগুলি গড়ে উঠেছে, যার মধ্যে একটা হচ্ছে হান্টার কমিশন। হান্টার কমিশন, মাতৃভাষা শিক্ষা, ঠিক আছে, মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশনগুলো গড়ে উঠেছে, যার মধ্যে একটা হচ্ছে হান্টার কমিশন। এখানে আর কি কি বলেছে হান্টার কমিশনে? রামমোহন কমিশন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এগুলোর কোনোটাই হবে না। স্যার উইলিয়াম হান্টার, ঠিক আছে, স্যার উইলিয়াম হান্টার শিক্ষাক্ষেত্রে সংস্কারের জন্য যেটা সভাপতিত্ব করেছিলেন 1882 সালে এটা হয়েছিল। পরবর্তীকালে আরেকটা 1919 সালে হয়, ঠিক আছে। তাহলে প্রথমটা 1882 সালে হয়েছিল, আর তার পরেরটা হয়েছিল 1919 সালে। ওকে, এটা খেয়াল রেখো,
দুবার ধরে হয়েছিল। আমরা প্রথমটার কথা যদি বলি, যেখানে উইলিয়াম হান্টার, যিনি ছিলেন তোমার সভাপতি, আর তোমার কি বলে অ্যাপয়েন্ট করেছিল লর্ড রিপন, এটা লর্ড রিপনের আমলে হয়েছিল, ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে সংস্কারের জন্য। ওকে, নেক্সট, ডক্টর রাধাকৃষ্ণন কমিশন কবে প্রবর্তিত হয়? ডক্টর রাধাকৃষ্ণন কমিশন, আচ্ছা, এক্ষেত্রে দেখো রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশন যেটা আছে সেটা এই মুহূর্তে তোমরা জানো যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে তোমার কি বলে পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে কিন্তু তোমার এই কমিশন কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে এই কমিশন তৈরি করা হয়। এই কমিশন প্রথম প্রতিষ্ঠিত হয় 1948 সালে এটি তৈরি করা হয়। আর 1948 আমরা দেখি যে নভেম্বর মাস, 1948 নভেম্বর মাসে এটা গঠিত হয়। 1949 আগস্টে, 1949 আগস্টে এটা কি করে, তাদের রিপোর্টটা পেশ করে, ঠিক আছে, সাবমিটেড দ্য রিপোর্ট। ওকে, রিপোর্ট পেশ করে। তোমরা যারা ঝাড়খণ্ড টেট দিচ্ছ তাদের জন্য কিন্তু এই এমসিকিউ গুলো খুব গুরুত্বপূর্ণ। আপার প্রাইমারিতে সেখানে বাংলা আছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে। তোমরা পরীক্ষা এখনো কিন্তু বোধহয় ফর্ম ফিল আপ চলছে, অবশ্যই তোমরা একবার চেক করে নাও এবং করে দাও যারা দিতে চাও, ঠিক আছে। চলো নেক্সট, 15 ব্যাকরণ শেখানো উচিত কিভাবে? অনুশীলনীর অভ্যাসের মাধ্যমে, পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, লিখিত কার্যের মাধ্যমে, নাকি নিয়মাবলীর মাধ্যমে? দেখো, নিয়মাবলীর মাধ্যমে তো অবশ্যই, লিখিত কার্যের মাধ্যমে এটা নয়, পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে কিসের ব্যাখ্যা করবে এটাও হতে পারে না কখনো, আর অনুশীলনীর অভ্যাসের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, অনুশীলনীর অভ্যাসের মাধ্যমে শেখানো যাবে না, এটা নিয়মাবলীর মাধ্যমে। নিয়মাবলী আর তার সঙ্গে অর্থাৎ সূত্র প্লাস হচ্ছে উদাহরণ, উদাহরণ প্লাস হচ্ছে সূত্র, এর একদম উল্লেখযোগ্য যে আনসার হওয়া উচিত, প্রপার আনসার, সেটা হচ্ছে উল্লেখযোগ্য প্লাস হচ্ছে সূত্র। ওকে, কিন্তু এখানে অনুশীলনীর অভ্যাস এটা নয়, অনুশীলনীতে যা যা আছে শুধুমাত্র সেই অভ্যাস করলে ব্যাকরণ শেখা যাবে না। তাহলে 15 আনসার হলো ডি। ওকে, চলো দেখো, তোমাদের সিটেট এর কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে লাস্ট 10 ইয়ার্স এর বাংলায় পিডিএফ পাওয়া যাবে, প্রশ্ন এবং উত্তর প্লাস পরিবেশের ক্লাস 3 থেকে ক্লাস 8 এর যে তোমাদের যে আপার প্রাইমারি সেকশন তারও তোমাদের পিডিএফ পাওয়া যাবে। টোটাল 6টা সাবজেক্ট রয়েছে তোমাদের। তোমরা জানো যে প্রাইমারিতে তোমাদের 5টা সাবজেক্ট থাকে, প্লাস ইনক্লুডিং পরিবেশের যে আপার প্রাইমারি সেকশনে যে জায়গাটা, ওটার পিডিএফটা পাওয়া যাবে অনলি ₹195 এ, অনলি ₹195, যেখানে তোমরা অবশ্যই যারা নিতে চাইছো তারা পেটিএম করো অথবা 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে ডিটেলসটা জেনে নাও, ঠিক আছে। তোমাদের এমনি তো কিউআর স্ক্যানার দেওয়া হয়েছে। ওকে, তোমাদের নেক্সট দিন যে হোমওয়ার্কটা থাকছে সেটা হচ্ছে যে সামাজিক সম্পর্ক স্থাপন এবং রক্ষার কাজে ভাষার যে পদ্ধতি তাকে বলা হয়, তাকে কি বলা হয়? সামাজিক সম্পর্ক স্থাপন এবং রক্ষার কাজে ভাষার যে পদ্ধতি তাকে কি বলা হয়? ভাষার বিশ্লেষণাত্মক পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, আদান প্রদান ক্রিয়া, নাকি ভাষার আনুষ্ঠানিক পদ্ধতি? সকলে করে রাখো, কাল আমরা আবার পেডাগজি ক্লাস নিয়ে কিন্তু ঠিক সময় হাজির হয়ে যাব, ঠিক আছে। আমি সকলের আনসার দেখতে চাই। তাহলে আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকো, কাল আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।